শেষ কথা যেটা হচ্ছে, যারা আমরা দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত ছিলাম বা আমি নিজে 24 বছর ধরে এই পেশা করে যাচ্ছি, তো এই পেশার থেকে মুক্তি পেয়েছে বলবো না, আমি নিজে বের হয়ে আসছি। আমাকে বের হওয়ার জন্য আমার গুরুমা আমাকে সাপোর্ট এখনও দেয় নাই, আমি নিজে বেরোচ্ছি। এখন আমাকে আমাদের হিজড়া সম্প্রদায় আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা আমাকে এখনও বলে নাই। তা আমি বলছি যে আমার গুরুমা যেন আমাকে সাপোর্ট করে, যে আমার একটা মেয়ে তার নতুন একটা জীবন পেয়েছে, নতুন একটা সংসার পেয়েছে, নতুনভাবে বাঁচার জন্য একটা অধিকার পেয়েছে। আমার গুরুমা যেন আমাকে সাপোর্ট দেয়, বা আমার হিজড়া বোনেরা যারা আছে আর আমার গুরুমারা যারা আছে তারা যেন আমাকে সাপোর্টটা দেয়, আমি এই আশা করছি তাদের কাছ থেকে। সাহায্য নিয়ে জীবন নির্বাহিত করেছি, তখন থেকে ইচ্ছা ছিল যে ভিক্ষাবৃত্তির জীবন বন্ধ করে দিয়ে যদি আমি কিছু করতে পারি হয়তো বা সেটা আমার জন্য ভালো হবে, সেটা যে কোনো ব্যবসায় হোক বা যে কোনো কাজই হোক। আমি একজন সুস্থ সবল মানুষ, দিন শেষে হাত পেতে খাই, নিজের কাছে নিজের একটু লজ্জা লাগে না তা না। কারণ হচ্ছে কি, একজন মানুষ 10 টাকা চাইলে দেয় ঠিক আছে, হয়তো বা সে ভালো মনে দেয়, আমার নেওয়া ভালো মনে হয় না। যখন তাদের মুখটা একটু কালো করে দেখা যায় তখন মনে হয় এই 10 টাকাটা আমার নেওয়া ঠিক হবে না। আজ পর্যন্ত আমি এই ভার্সিটিতে কালেকশন করি 24 বছর, কেউ বলতে পারবে না কাউকে গালি দিয়েছি, কারো সামনে তালিবাজে টাকা তুলেছি বা কারোর সাথে কটূক্তি করেছি যে টাকা দেবেন না কেন, এমন কোনো কথা বলিনি। তো মানুষের আন্তরিক ভালোবাসা আমার প্রতি আছে, আমি জানি আমার প্রতি মানুষের আন্তরিক ভালোবাসা আছে। তো আমি সর্বস্তর কথা বলবো যে আমি এতদিন মানুষ আমাকে সাপোর্ট দিয়ে চলেছে, মানুষ দোয়া করবে আমি যেন মানুষকে সাপোর্ট দিতে পারি। তখনকার সময় বলা চলে পদে গায়ের লুম শিরে যায় ভাই। কারণ হচ্ছে কি, যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন গণ অভ্যুত্থান দেখা যাচ্ছে অনেক মিডিয়ারাই ছিল, কিন্তু কোনো মিডিয়া কোনো জিনিস কাভার করে নাই। তার কারণ হচ্ছে তাদের একটা বাধ্যতামূলক জিনিস ছিল, সেটা যে কোনো জায়গা থেকে হোক, তাদের একটা না বলা জিনিস ছিল যে তারা ভিডিও করতে পারলে পদে বা জানলে পদে সেটা ফোকাস করতে পারে নাই। এখন যেরকম স্বাধীনভাবে তারা প্রচার করতে পারছে, তখন সেটা পারে নাই। তো আমার কথা হচ্ছে, যখন ছাত্র আন্দোলন হয়েছিল আমরা জুলাই 16 তারিখ থেকে ঢাকা মেডিকেলে ছিলাম, তখন কোনো মিডিয়া ছিল না। তো এখন অনেক মিডিয়া নাম কালাচ্ছে যে আমরা অমুকে ছিলাম, তুমুকে ছিলাম, অমুক কাজ করেছি। বিশেষ করে আমি কি বলবো, একটা চ্যানেল তো বিশেষ করে সবাই বলতেছে এরাই কাজ করছে, আর কেউ চ্যানেল কাজ করে নাই। তো আমি চ্যানেলের কথা বলবো না, তো আমার কথা হচ্ছিল সবাই কম বেশি কাজ করেছে, আমাদের হিজড়া সংগঠনেরা অনেকে কাজ করেছে। কিন্তু বাংলাদেশের নজিবের কাহিনী হচ্ছে যা মুক্তা হিজড়ার পরিবার করেছে, শাহবাগ থানা হিজড়ারা করেছে, এটা বহির্বিশ্বে কেউ কোনোদিন করেছে কি না আমার মতো জানা নাই। কারণ আমরা 6টা হিজড়া মিলে ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক কাজ করার পরে 2 দিনে 3 লক্ষ টাকা ক্যাশ তোলা পাবলিকের কাছ থেকে এবং 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করা বিশাল একটা কিছু, বিশাল আমাদের জন্য অনেক বড় একটা পাওনা এটা। না, ছাত্র আন্দোলনের দৃষ্টিকোণটা ছিল আমি আমার গুরুমাকে বলি যে মা, আমরা ঢাকা ইউনিভার্সিটির টিএসসি আর সোহরাওয়ার্দী উদ্যানে টাকা তুলে আমাদের পরিবারটা চলে, আমার হিজড়া সম্প্রদায় চলে। আমার ভাইয়েরা বোনেরা বিপদে পড়েছে, আমাদের ঘরে বসার সময় নেই। সে যে দলই করুক, আওয়ামী লীগই হোক, বিএনপি হোক, জামাতি হোক, ছাত্র ভাই হোক, মানুষ বিপদে পড়েছে, মানুষের টাকা দিয়ে আমরা চলি, আমরা ঘরে বসে থাকবো না, আমরা কাজ করব। তখনকার কথা ছিল আমাদের এটা, আমাদের এখনও কথা আছে এটাই, যে মানুষ বিপদে পড়েছে, আমরা বাংলাদেশের নাগরিক, ভাইসা আসি নাই, হয়তো বা নাগরিকতা পাওয়ার পরে ভোটার আইডি কার্ড হয় নাই, আজ না হোক কাল না হোক পরশু হবে, তাই না? আর যাদের কাছ থেকে 24 বছর টাকা নিয়ে চলেছে তারা বিপদে পড়েছে, সেখানে কি আমরা চুপ করে বসে থাকতে পারি? আপনারা কি স্বেচ্ছাসেবকের মতো কাজ করেছেন? সেখানে একটা হসপিটাল যতটুকু করার ছিল, একটা পেশেন্ট নামানো ওঠানো, একটা লাশ ক্যারি করা, একটা লাশের জন্য একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া, কোন বেডে যাবে সেই বেডে নিয়ে দেওয়া, আবার একটা লাশ মর্গের কাছে পর্যন্ত নিয়ে দেওয়া, আমরা মর্গের ভিতরে ঢুকিনি সেটা বলবো না, মর্গের পর্যন্ত গেট পর্যন্ত নিয়ে দেওয়া, এবং অসুস্থ যারা গুলিবিদ্ধ হয়ে আছে তাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোন জায়গায় নিলে ভালো হবে, কোন জায়গায় নিলে তারা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা পাবে সেখানে নিয়ে দেওয়া, এগুলো সবই আমরা করেছি। না, এই পেশাটা হচ্ছে ভাই আমার 2016 সাল থেকে আমার চাওয়া পাওয়া ছিল একটু ভিন্ন রকমের। এটা নিয়ে অনেক মহলে অনেক কথাবার্তা হয়েছে আমাদের মহলে, যে কেন আমি চাই হিজড়া কর্মজীবী হোক। আমার কথা হচ্ছে, যে সমস্ত হিজড়া সম্প্রদায় মেনে, হিজড়া ক্যাটাগরির ভিতরে মেনে, হিজড়া সোসাইটি মেনে বা হিজড়া সম্প্রদায়কে কাছে রেখে তারা যদি অন্য কিছু করতে চায়, হিজড়া গুরুমাদের গুরুপন্থী একটু সুযোগ দেওয়া উচিত, যে এরা আমাদের কালচার মেনটেন করে, আমাদের হিজড়া মারা আছে, হিজড়া বোনের আছে, বা আমার গুরুমা নানগুরু দাঁতগুরু যারা আছে হিজড়া পেশা করে খাবে। এরা হাজার বছরের পেশা, দুদিনকার পেশা না। অনেকেই বলবে হিজড়া পেশা আর হবে না, এটা ভুল কথা। আমার হিজড়ারা হিজড়া পেশা করে খাবে, যারা হিজড়া পেশা করতে চায় না তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, তোমরা ভিন্ন খাতে কাজ করে খাও। আপনি যখন এই পেশায় নেমেছেন তখন আপনার গুরুমা যাকে বললেন তাদের পক্ষ থেকে বা আপনার
আরো যারা সঙ্গীরা ছিলেন তাদের পক্ষে তো কোনো বাধা না, যখন আমি এই যে এখন যে আসছি চার দোকানে, এখনও আসে নাই, কিন্তু আসার সম্ভাবনা আছে। আসার সম্ভাবনা আছে? সেটা আমি বুঝতে পারতেছি, আসার সম্ভাবনা আছে। তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনার? তাদের পক্ষ থেকে না, মানে মেন হচ্ছে কি আমার এখানে দোকানটা দিচ্ছে আমাকে দিয়েছে। আমি এখন আপনাকে আমার ফোনে আছে, আমি আপনাকে দেখাতে পারবো যে প্রিয়া খান নামে আমি একটা দরখাস্ত ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। দোকানটা প্রিয়া খান নামে সাবমিট হয়ে আসছে। এখানে আরও 4টা হিজড়া কাজ করে, তাদের নামে সাবমিট হয়ে আসে নাই। যখন আমি দোকানটা নিই তখন আমি স্যারদের বলেছিলাম, স্যার দোকানটা আমাকে দেন, আমি একটা হিজড়াকে সহযোগিতা করব। কিন্তু এখানে যে যারা কালেকশন করে তারা কালেকশন করে খাবে। স্যারা বলছে আমাদের কোনো সমস্যা নেই, তোমরা এত বছর ধরে খাচ্ছ, তোমরা খাও, আমাদের কোনো সমস্যা নেই, কোনো জ্ঞানজামি করো, কোনো নোংরামি করো না। কিন্তু কিছু কিছু ভাইয়েরা বলতেছে কেন তোমরা টাকা তুলে খাবা, তোমাদের না দোকান দেওয়া হয়েছে। আরে ভাইরে দোকান দিচ্ছেন আপনারা, আমার একটা আর 5জনকে তো দেন নাই। একটা মানুষ একটা বোঝা বহন করতে পারে, 2টা বোঝা বহন করতে পারে, 5টা বোঝা তো বহন করতে পারে না। 5টা বোঝাকে বহন করতে পারে, তাহলে ওই 5জনকে কেন আমার কাছে আনিয়ে দিচ্ছেন? এখন তারা আপনাকে কি বলছে? আপনাদের আরো যারা এখানে টাকা উঠিত তারা কি আপনার বাধা দিচ্ছে কিনা? না, তারা বলতেছে দোকান মালিক আমরা সবাই, মানে আর দোকান দিলে আমাকে এখন মালিক সবাই, এটা হচ্ছে বড় কথা। এটা নিয়ে কি আপনাদের ভিতরে মনোমালিন্যতা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। কেননা আমি দীর্ঘদিন নিজেকে যুদ্ধ করে তৈরি করেছি জায়গাটা। আমি প্রিয়া খান 2 দিনে হইনি। আমি প্রিয়া খান বাংলাদেশের প্রথম শ্রেণী 3 লিঙ্গের লোকজনের মধ্যে প্রথম প্রেস ক্লাবে মানববন্ধন দ্বারা আমি প্রিয়া খান, দ্বিতীয়বার সিলেটে মানববন্ধনের দ্বারা আমি প্রিয়া খান, তৃতীয়বার কক্সবাজার মানববন্ধনের সংবাদ সম্মেলন করে আমি প্রিয়া খান। তো আমি 2 দিনে প্রিয়া খান হইনি ভাই। এখন আপনারা জানতে চাচ্ছি আপনি এখানে কি কি চা বিক্রি করছেন এবং কোন ধরনের চা পাওয়া যায়? এখানে আছে আপনি 10 আইটেমের চা পাবেন। হ্যাঁ, আপেল লেবু চা আছে, দুধ চা আছে, কফি চা আছে, মাল্টা চা আছে, গুড়ের চা আছে, তেঁতুল চা আছে, তারপরে মরিচ চা আছে, আপনার মশলা চা আছে, আদা চা আছে, যে যেটা পছন্দ করে। এই যে বেচা বিক্রিতে আপনি খুশি কিনা বা আপনার সংসার চালানো সম্ভব? না, আমার যতটুকু হবে ভাই, আমি ভার্সিটির কর্তৃপক্ষকে বলেছি ভাগ্য আমার, আপনারা আমাকে দিয়ে দেখতে পারেন, আমি আমার ভাগ্যটাকে বাছাই করতে পারি। যদি শোনেন আপনারা আমি প্রিয়া খান হাত পাচ্ছি, সেদিন আপনারা দোকান নিয়ে যাবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলেছি। আমি 100 টাকা স্ট্যাম্পের উপরে লিখিত দেবো, আমি আর হাত পাতবো না। ওনারা সেই সম্মতির দোকানটা আমাকে দিয়েছে। এখন যদি আমার হিজা সম্প্রদায় এসে বলে দোকানটা হিজাদের দিয়েছে, তাহলে ভুল।